স্যার রেজওয়ান আহমেদ রোহান। স্যার সুমাইয়া সুলাইমান। স্যার ফাতেমা ইসলাম নীল। স্যার তানিম হাসান। স্যার ফাতেমা স্যার ইসলাম মাইশা নীল। ফারজানা। স্যার নামিয়া নাইল হক। দান স্যার মাইশা ফারজানা। নামিয়া নাইল হক, এই যে এটা। স্যার ফাতেমা ইসলাম নীল। স্যার রেজওয়ান আহমেদ রোহান। প্রেজেন্ট স্যার ফাতেমা ইসলাম নীল। জি স্যার প্রেজেন্ট। স্যার আফরান আওয়ার হোসেন। তানিম হাসান স্যার। আফরান আওয়ার তো দেওয়া আছে। রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ। আর কেউ? Anybody else? দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আমরা গত সপ্তাহে পর্যন্ত তেমন কোনো কিছুই আমরা আগানো হয়নি ইচ্ছা করেই, কারণ অ্যাড্রপের পরে অনেকে আসেন এবং এই ক্লাসে তো দেখছি অ্যাড্রপের পরে অনেকে এসেছেন। তো কারা কারা অ্যাড্রপের পরে আছেন তারা ওই যে হ্যান্ড রেজ করলে আমি একটু বুঝতে পারতাম। নুসরাত জাহান, অর্নি চাকমা, রিজওয়ান, আরব, স্নেহা চাকমা, তাহলে অনেকেই না? তাহলে নুসরাত জাহান, অর্নি চাকমা, তারপরে রেজওয়ান আহমেদ, আবু সাইদ, ফারহান রহমান, তারপর মারুফুর রহমান, সাইবা আক্তার, জারিন তাসনিম, স্নেহা চাকমা। আচ্ছা, তো অনেকেই আছে, প্রায় 9 জন। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। ওকে, সো আমরা তাহলে চলে যাই। তো আপনারা যারা মানে বেসিক্যালি অ্যাড্রপের পরে এসেছেন তারা কি কোর্স আউটলাইনটা দেখেছেন? Yes, sir. আচ্ছা, কোর্স আউটলাইনে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপরে আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলে দেই। INB 301 is a coordinated course. আপনারা কোঅর্ডিনেটেড কোর্স মানে বুঝেন?
কোঅর্ডিনেটেড কোর্স বলতে কি বুঝেন? কোঅর্ডিনেটেড কোর্স বলতে কি বুঝেন? আচ্ছা, যেহেতু আপনারা ওরকম ভাবে রেসপন্ড করছেন না, তা আমি আপনাদেরকে বলে দিই, কোঅর্ডিনেটেড কোর্স ইজ এসেনশিয়ালি in School of Business, it is a course where the syllabus or the curriculum is the same. The assessment criteria and the assessment numbers are the same. আপনার গ্রুপ প্রজেক্টটাও সেম, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন নাম্বার অফ অ্যাসেসমেন্ট সেম হবে, বাট কোয়েশ্চেন গুলা কিন্তু প্রতিটা সেকশনে ডিফারেন্ট, ঠিক আছে? কোয়েশ্চেন উইল নট বি দ্য সেম। আচ্ছা, এখানে আমাদের তিনটা কুইজে থেকে বেস্ট নেওয়া হবে আউট অফ 4। সো 4টা কুইজ নেওয়া হবে, 2টা মিড টার্মের আগে, 2টা মিড টার্মের পরে। The best 3 will be counted, ঠিক আছে? এটা কোর্স আউটলাইনে দেয়া আছে এবং এটা কোঅর্ডিনেটেড কোর্সেরই একটা পার্ট। আচ্ছা, coordinated course also means that you have the same book as all the other section. So আপনাদেরকে যে বইটা দেয়া হয়েছে, কোর্স আউটলাইনে দেয়া আছে, সেটা ছাড়াও আরো একটা চ্যাপ্টার অন্য বই থেকে নেওয়া হয়েছে, ওই চ্যাপ্টারটা আপনাদেরকে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিন্তু রেসপন্ড মাঝে মাঝে করবেন, বিকজ আদারওয়াইজ আমি বুঝতে পারি না যে আপনারা ধরতে পারলেন কি পারলেন না। ক্লাসরুমে থাকলে তো আপনাদের চেহারা দেখতে পারতাম, আপনাদেরকে দেখলে বোঝা যেত যে কে কতটুকু ধরতে পেরেছেন। সো অনলাইন ক্লাসে একটু ডিফিকাল্ট হবে। So I'll be dependent on your responses from time to time. Okay, sir. Thank you. Additionally, যেটা হবে যে কোঅর্ডিনেটর আমাদেরকে কোঅর্ডিনেটেড স্লাইডসটা দিয়ে দিয়েছে, ওই স্লাইডটা আপনারা অ্যাভেলেবল অলরেডি আছে আপনাদের গুগল ক্লাসরুমে। আনফরচুনেটলি ওই স্লাইডগুলা দিয়ে আমার পড়াতে খুব কষ্ট হয়, যে কারণে ক্লাসের ডিসকাশনের জন্য আমি নিজের মতন করে স্লাইড বানিয়ে নিয়েছি। তবে কোঅর্ডিনেটেড স্লাইডে যা যা আছে মেটেরিয়াল, সব মেটেরিয়াল আমার স্লাইডে থাকবে, কোনো কিছু বাদ যাবে না, ঠিক আছে? তো আমার স্লাইডে আমি অ্যাডিশনালি কিছু কিছু জিনিস দেই, এবং অ্যাডিশনালি দিলে সেগুলার সোর্সও আমি সাধারণত দিয়ে দেই। যেরকম এই গ্রাফটা দেখেন, এই গ্রাফটা আপনাদের কোঅর্ডিনেটেড স্লাইডে থাকবে না, কিন্তু এই গ্রাফটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে এখানে তলায় সোর্সটা দেয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে ourworlddata.org। আচ্ছা, ourworldindata.org, এইটা ট্রেড এন্ড গ্লোবালাইজেশনের একটা সেগমেন্ট আছে ওখানে। তো এরকম রেফারেন্স দেওয়া থাকবে, অনেক সময় ভিডিও দেখালে ওখানে সাথে কিউআর কোড দেয়া থাকবে। তো আপনারা যাতে ক্লাসে লেকচার দেওয়ার সময় সেগুলো আবার যদি দেখতে চান বা নিজেরা যাচাই করতে চান, সেক্ষেত্রে আপনার সোর্সগুলো লিখে নেবেন, ঠিক আছে? বুঝতে পারছি, কারণ এই স্লাইডগুলো আমাদের ক্লাসরুমে থাকে না। আমি যে স্লাইডগুলো ক্লাসে ইউজ করি সেই স্লাইডগুলো ক্লাসরুমে
আমি দেই না, এটা আগেও অনেকে রিকোয়েস্ট করেছে, বাট আনফরচুনেটলি দেয়া সম্ভব হয় না, বিকজ এই স্লাইডগুলো দিলে মানুষজন কনফিউজড হয়ে যায় কোঅর্ডিনেটেড স্লাইডের সাথে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি এগুলা এক্সট্রা জিনিস দেখাচ্ছেন, এক্সট্রা জিনিস ক্লাসে ডিসকাস করছেন, কি কারণে? মেইনলি দ্য কি রিজন ইজ আপনাদেরকে টপিকগুলা বোঝানোর জন্য। হ্যাঁ, সো ফর এক্সাম্পল এই জিনিসটা আপনাদেরকে আজকে বোঝাবো, এইটা বোঝাতে গেলে আমার এই ডেটাও লাগে, এই ডেটাও লাগে, ঠিক আছে? তো বোঝাতে সুবিধা যাতে হয়, হ্যাঁ, নাম্বার ওয়ান কারণ ওটা। সে কারণে আমি অ্যাডিশনাল মেটেরিয়াল ব্যবহার করি যাতে আপনাদের বোঝাতে পারি। আলটিমেটলি আপনারা যখন পড়াশোনা করবেন পরীক্ষার জন্য, আপনারা বইয়ের থেকেই পড়বেন, যেই জিনিস বইয়ে আছে ততটুকুই পরীক্ষায় থাকবে। কিন্তু ইউনিভার্সিটি লেকচারে শেখার কোনো শেষ নাই এবং ডিসকাশনের কোনো শেষ নাই। পরীক্ষায় থাকুক না থাকুক, আমরা we can talk about various things and that will help us understand each of the topics that are there in your curriculum, that are there in your book. বুঝাতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই। সো এই জিনিসটা আমরা লাস্ট ক্লাস একটু ডিসকাস করেছিলাম এবং এলাবোরেটলি কিছু জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম। এই ক্লাসে অবভিয়াসলি আমরা এলাবোরেটলি ডিসকাস করব না এটা, but we will touch upon it. So we started the discussion, and in most books the discussion starts with the understanding of this phenomenon, globalization. Globalization is a shift towards a more integrated and an interdependent world. ঠিক আছে, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। ইন্টিগ্রেটেড মানে কি? ইন্টিগ্রেটেড মানে হচ্ছে the things that we do in order to run the business, the things that we do in order to run the economy. These things are not limited to a single country, single economy. So for example, if I want to manufacture a shirt, Bangladesh eta prochur hoy, if I want to manufacture a shirt, আপনারা দেখবেন যে বেশিরভাগই মেটেরিয়াল, কাপড় থেকে শুরু করে বাটন, তারপরে যে কলারের মধ্যে কি কি সব যেন থাকে, এগুলা সবকিছুই কিন্তু দেশে বাইরে থেকে আসে। ঠিক আছে, এগুলা আমরা আমাদের দেশে এনে তারপরে সেটাকে আমরা ম্যানুফ্যাকচার করে থাকি। তা আমাদের দেশে যা যা আমরা প্রডিউস করি, মেজরিটি সবকিছুর সাথে আমাদের প্রোডাকশন প্রসেসের এবং আমাদের সাপ্লাইয়ের একটা লিঙ্ক আছে দেশের বাইরের ইয়ের সাথে, সাপ্লায়ারদের সাথে, এবং ওনারা যেভাবে প্রসেস করেন সেটার সাথে। আমরা তেল ব্যবহার করি, এই তেলটা প্রসেস হয়ে আসে বাইরের থেকে, তাই না? সো আমাদের এখানে রিফাইনারি আছে, রিফাইনারিতে ক্রুড অয়েলটা রিফাইন করা হয়, বাট ওই যে ক্রুড অয়েলটা আপনার মাটি থেকে তোলা, সেটাকে প্রসেস করে ড্রামে ভরা, ড্রামগুলা পাঠানো অথবা ওই কন্টেনারে পাঠানো, these sort of things, these are always done outside the country. So it's an integrated world today. For almost any kind of production, we need to have either backward or forward linkage
in terms of production, in terms of um, access, etc. We are an integrated world economy. আচ্ছা, একটা সেকেন্ড, ওকে মাসুদ ভাই একটা সেকেন্ড কথা। সরি, একটু আসছিল আর কি। আচ্ছা, সরি, আমি একটু পানি খাবো, মুখটা শুকিয়ে গেল somehow. মাথাটা প্রচন্ড ধরে আছে আজকে। So, what do we mean by an interdependent world? Interdependent world হচ্ছে যে আমাদের ও সরি আপনারা কতদূর শুনেছেন? বুঝলাম না। স্যার ইন্টারডিপেন্ডেন্ট পর্যন্ত বলছিলেন, এরপরে ইন্টারডিপেন্ডেন্ট, এটা ওই যে আমার কার্সারটা মাইক্রোফোনের সিম্বলের উপর বসেছিল, একটু টাচ লেগেছে আর বন্ধ হয়ে গেছে। So the interdependence is that in order for our economy to function, our businesses to function, we depend on other markets, other economies. এখন ইন্টিগ্রেশন জিনিসটা আর ইন্টারডিপেন্ডেন্স জিনিসটা কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে আমি আমার জিনিসপত্র বানালাম, আমার প্রোডাকশন হলো, অথবা আমি কতগুলো জিনিস উপভোগ করতে চাই। সে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু বাই দ্য স্পিকার, হ্যাঁ, এই স্পিকারটা কিনতে চাই, একটা ফোন নিতে চাই, একটা কলম কিনতে চাই, হ্যাঁ, স্পেশাল পেন একটা কিনতে চাই। এটা কি আমার মার্কেটে পাওয়া যায়? হ্যাঁ, এটা কি আমার মার্কেটে পাওয়া যায়? স্পিকারটা আমার মার্কেটে পাওয়া যায়? আমার মার্কেটে তৈরি হয়? মার্কেটে পাওয়া যায়, বাট প্রডিউস নাও হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, মার্কেটে পাওয়া যায়, এটা অবশ্য আপনি বলতে পারেন যে হ্যাঁ সাপ্লায়ার মার্কেটে দিয়ে দেয়। বাট সে ফর এক্সাম্পল আমরা যে এই যে গুগল মিটটা ইউজ করছি, গুগল মিট ইউজ করি না? জি স্যার। ইয়েস স্যার। গুগল মিটটা কি বাংলাদেশে পাওয়া যায়? না স্যার। এটা কোত্থেকে আমরা অ্যাক্সেস করছি? এটা অবশ্য আমাদের জানা নাই, বাট ইটস ওন্ড বাই অ্যান আমেরিকান কোম্পানি, রাইট? অ্যালফাবেট owns Google, and Google owns Google provides this service, Google Meet. So এই জিনিসটার উপর আমাকে কিন্তু অন্য একটা মার্কেটের উপর ডিপেন্ড করতে হচ্ছে। The same sort of thing happens with our banking. Same sort of things happens with our transportation. আমাদের গাড়ি একটা আমাদের এখানে তৈরি হয় না, এটা আমাদের বাইরের থেকে নিয়ে আসতে হয় ইম্পোর্ট করে। সো the products and services that we use on a day-to-day basis, on a regular basis or a periodic basis, এগুলো কিন্তু অনেক কিছুই আমাদের মার্কেটে অ্যাভেলেবল না, আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, আমাদের ইকোনমিতে প্রডিউস করে এগুলো অ্যাভেলেবল করা নাই। সো
আমরা ওই যে গতদিন কতগুলো ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওতে তো আমরা এই জিনিসটা উপলব্ধি করেছিলাম, তাই না? যে in order to function in our day-to-day life, we depend on products and services that are sourced from so many different places. ঠিক আছে? কিন্তু ধরেন এই শার্টটা আমাদের দেশে তৈরি, তাই না? আমাদের এখানে তো ম্যানুফ্যাকচার হয়েছে, কিন্তু এই ম্যানুফ্যাকচারিং এর পুরা পার্টটা কি আমাদের দেশে সম্ভব? তা তো না। এই বাটনটা তো আমাদের দেশে এখানে কেউ তৈরি করে না। তারপর ভিতরে কলারের ভিতরে যে বিভিন্ন জিনিসগুলো থাকে সেগুলো আমাদের দেশে কেউ তৈরি করে না। এই যে সুতাগুলা প্রায়ই দেখা যায় আমাদের দেশে তৈরি হয় না, ঠিক আছে? সো এগুলো কোথায় তৈরি আসে? আমার কাপড়টা এখানে বানাতে গেলেও কিন্তু কিছু প্রোডাকশন আমাকে দেশের বাইরে করতে হয়। সো দিস সর্ট অফ থিংস, আরো অনেক কিছু এক্সাম্পল দিতে পারি। এই শার্টটা গিয়ে বিক্রি হচ্ছে হয়তোবা আমেরিকায় কোথায়, অথবা ইংল্যান্ডে কোথাও, অথবা জার্মানিতে কোথাও গিয়ে বিক্রি হচ্ছে। ওই বাংলাদেশে প্রডিউস করে ওই জার্মানি পর্যন্ত নিয়ে যাওয়াটা, এখানেও কিন্তু আমাদের দেশের হয়তোবা অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারি না ট্রান্সপোর্টেশনের জন্য। আমাদের ফরেন কোনো একটা দেশের শিপের উপর ডিপেন্ড করতে হয়, ওই শিপিং কোম্পানির উপর ডিপেন্ড করতে হয়, ওদের অন্য আরেকটা কন্টেইনার কোম্পানির উপর ডিপেন্ড করতে হয়, ঠিক আছে? তারপরে ওই সিতে যখন এটা যাচ্ছে বা ওদিকে যাচ্ছে, এটা ইন্স্যুরেন্স দরকার। ইন্স্যুরেন্সটা আমাদের দেশ থেকে হয় না, ওটা বিদেশ থেকে নিতে হয়। কথাটা বুঝছেন? ইভেন উইদিন আওয়ার production system, we are not able to depend on the national economic actors and players in order to produce something, in order to make something available. So economy যে activities গুলা আছে, এই activity গুলা করার জন্য কিন্তু আমাদের অন্যান্য দেশের উপর ডিপেন্ড করতে হয়। সো globalization is essentially that integration and interdependence between the different economies of the world. And according to this, according to the এই যে আমরা যে দেখছিলাম না এই জিনিসটা, according to the historians, the modern day globalization globalization is a shift. It's a gradual shift. It takes centuries and millennia to make this happen. আগেও হচ্ছিল, এখনো হচ্ছে, এবং ভবিষ্যতেও এটা হতে থাকবে, এই গ্লোবালাইজেশনের শিফটটা। তো এই শিফটটা দুটা সেপারেট ওয়েভে হয়েছে, হ্যাঁ। And these two waves of globalization, modern day globalization যেটা আমরা দেখি, these two waves started around, the first wave started around the 16th century, 17th century. But ওই ওয়েভটা, এই যে এখানে যে ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম একটু আগে, the first wave of globalizationটা কিন্তু গ্রোথ যেটা হয়, এক্সপোনেনশিয়ালি গ্রোথ হয়, যে কারণে আমরা লগারিদমিক স্কেলে এই জিনিসটাকে দেখার চেষ্টা করি, ঠিক আছে? সো এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা started in the 16th, 17th century, and we noticed in the 19th century and in the early part of the 20th century, we noticed that the rate of pace of growth, this exponential growth rate, that was quite steady and had a particular nature to it. Exponential rate খুব constant ছিল. However, this particular rate of globalization sort of got stopped or stagnated or faced decline. ঠিক আছে?
কখনো কখনো স্টপ হয়ে গেছিল, কখনো কখনো স্ট্যাগনেট হয়ে গেছিল, কখনো কখনো গ্রোথটা স্টপ হয় না, থমকে যায় আর কি, স্ট্যাগনেট হয়ে যায়, অ্যান্ড ইভেন ডিক্লাইনও হয়ে গেছিল। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার দুটা হয়েছে এবং পরপর হয়েছে। এরকম যুদ্ধ কিন্তু আর জীবনেও কোনোদিন দেখা যায়নি যে এত কম সময়ের মধ্যে পরপর দুটা যুদ্ধ, ঠিক আছে? তো what we saw that after the Second World War, there were certain changes that were made in how the countries maintain relationships amongst one another, and collectively they focus on the growth and improvement of economies around the world. And this is done through organizations like UN, WTO, then World Bank, IMF. These organizations, institutions, were charged with looking after the relationship that each country has, যাতে এক দেশ আরেক দেশের সাথে মানে যুদ্ধ টুদ্ধ একটু কম করে, এক ইকোনমি আরেক ইকোনমির সাথে যাতে রিলেশনশিপটা বজায় রাখতে পারে, হ্যাঁ, এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে collectively. So as a result, after the Second World War, the changes that we saw, and after the I mean right from the beginning of this even through the Cold War, even through the Cold War between USA and Russia, আমরা দেখেছি যে the world recovered at a much faster pace. Globalization started to happen at a much faster pace. So therefore we say this is the second wave of globalization. এখন এটা সব বইয়ে একরকম বলে না, মাঝে মাঝে এই বইয়ে বলে স্ট্যাগনেট হয়ে গেছিল, কোনো বলে যে স্ট্যাগনেট হয়ে গেছিল গ্লোবালাইজেশনটা, এটা পিকড আপ এগেন। বাট আপনাদের বইয়ে এটাকে দুইটা সেপারেট ওয়েভের কথা বলা হয়েছে। আর গ্লোবালাইজেশন জিনিসটা আমরা দেখেছি দুটা ডাইমেনশনে আজকাল আমরা অবজার্ভ করি গ্লোবালাইজেশন মানে কি? ইন্টিগ্রেশন এন্ড ইন্টারডিপেন্ডেন্স, ঠিক আছে? ইন্টিগ্রেশন এন্ড ইন্টারডিপেন্ডেন্সটা আমরা গ্লোবালাইজেশনটা দেখছি in markets, and that's how it started. That's how globalization started. In fact, the first wave of globalization jeta hoyese, that was mostly globalization of markets, globalization of production hoyni. Ekhonkar juge as we see এই যে সেকেন্ড ওয়েভটাতে গ্লোবালাইজেশন অফ মার্কেটস তো হচ্ছিল, সাথে সাথে এই সেকেন্ড ওয়েভটাতে আরো প্রকট আকারে যেটা হচ্ছিল সেটা হচ্ছে প্রকট আকার না, তীব্র আকারে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে globalization of production. So what fueled this pace of globalization? It's not just globalization of market, but in addition there was globalization of production. So large organizations, large companies were going around the world looking for places they can gain advantage and extend their production process to other parts of the world. ঠিক আছে? And that's what brought about or instigated the globalization of production. Now, এই গ্রাফটাকে লগারিদমিক গ্রাফ, তো আমরা যদি আরেকটু লিনিয়ার স্কেলে এটাকে দেখাতে চেষ্টা করি তাহলে দেখব যে truly speaking, in the second wave of globalization, we became a much more interdependent world. This particular graph looks at the volume of global trade and compares it against world economy in terms of GDP. Our world economy যদি 100 টাকার হয়,
সেই ক্ষেত্রে আজকালকার যুগে আমি ট্রেড করি হচ্ছে 60 টাকার। সো ওয়ার্ল্ড ইকোনমি is so dependent on trade. The world economy is so dependent on trade that we have seen that the trade itself is trying to catch up to the size of the economy. And in some countries, it's actually done so. ঠিক আছে, যেরকম ওয়ার্ল্ড অ্যাভারেজ তো আপনার রাউন্ড অ্যাবাউট 60%, হ্যাঁ, কিন্তু ইন সাম ইকোনমিজ দেখা যাচ্ছে যে দে ট্রেড কোয়াইট এ লট। জার্মানি, সাউথ কোরিয়া, these are large economies and they trade a lot of quite a lot. USA compared to its economy কিন্তু trade কিন্তু সেই তুলনায় অত বেশি না। That's a different issue, that's a different matter. Japan has the same issue. It's not because USA doesn't do trade, it's because within USA the economy grows quite well with trade and transactions that's happening inside USA. So the US economy itself is quite vibrant and they do not have to depend so much on the world market in order to grow their economy. Yeah. In any case, the trade in other parts of the world, say for example UAE দেশটা ছোট, ওদের দেশে যে জিডিপি আছে তার তুলনায় অনেক বেশি তারা ট্রেড করে। সো এখানে why are the numbers like this? Because এখানে প্রচুর ফরেন কোম্পানি আছে এবং ওরা প্রোডাকশন করে ওরা নিয়ে চলে যায়, হ্যাঁ, and as such trade volume, trade value ওদের অনেক বেশি হয় compared to the size of the economy. A lot of the money doesn't stay inside the economy. আচ্ছা, আমরা যদি particularly দুইটা দেশ দেখি, ইন্ডিয়া এন্ড চায়না। এখন ইন্ডিয়া এন্ড চায়না কেন আমরা এই দুইটা দেশকে হাইলাইট করছি, কেন বাংলাদেশটা সাইডে রাখছি জাস্ট ফর কম্প্যারিজন, আর কিছু না। এই দুইটা দেশ কেন রেখেছি, ইন্ডিয়া এন্ড চায়না? ওদের তো সবচেয়ে বেশি ট্রেড আমাদের গ্লোবের মধ্যে, তাই সবচেয়ে বেশি ট্রেড, তাই কি? আমাদেরকে বাদ দেন, বাট ওদের কি সবচেয়ে বেশি ট্রেড? স্যার ওদের মানে পপুলেশন সবচেয়ে বেশি বা কাস্টমার বেশি, রাইট। ওদের না গত 50 বছরে, 50 বছরই তো, হ্যাঁ, গত 50 বছরে যা চেঞ্জ আসছে particularly in terms of trade, মানে absolutely unbelievable. দেখেন 1970-এ, ঠিক আছে, 1970-এ মানে 70-এর দশকে ইন্ডিয়া আর চায়না যতটুকু ট্রেড করত তাদের জিডিপির 10%ও না। হ্যাঁ, ইন্ডিয়া হচ্ছে 5.5-7%, এখানে চায়না barely 5%, ঠিক আছে। সেখান থেকে 10 বছরের মধ্যে ওটা ইনক্রিজ করে দেখেন ডাবল হয়ে গেছে বেশি, হ্যাঁ। তারপর চায়না went up to about 24, তার মানে কি ওদের ইকোনমি খুব ছোট ছিল? তা তো না, ওদের ইকোনমি বড়ই ছিল, কিন্তু a lot of the economy was dependent on trade, ঠিক আছে। আস্তে আস্তে ট্রেডের পরিমাণটা এতই বেড়ে গেল যে এখন দেখেন আপনার এই 2020 সিনারিওতে দেখেন ইন্ডিয়া এন্ড চায়না মোটামুটি 35-36%-এর দিকে চলে গেছে of the size of the economy. The other reason যেটা আপনি বললেন যে কারণে আমরা এটা দেখছি is because there is now a shift in গ্লোবাল ইকোনমি, যে গ্রোথের যে
সেন্টার পয়েন্টস গুলো ওইটা শিফট হচ্ছে। এক সময় ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওখান থেকেই পৃথিবীর মানে ইকোনমির যে ডেভেলপমেন্টটা হতো, ইট ইউজ টু স্টেম ফ্রম দেয়ার। এখন দেখা যাচ্ছে দ্য গ্লোবাল ইকোনমি and its growth is shifting towards a few of the Asian countries. তার মধ্যে ইন্ডিয়া আছে, চায়না আছে, জাপান তো আগে থেকেই ছিল, সাউথ কোরিয়া আছে, and in future there will be Malaysia, Indonesia, এরাও যোগ দিবে। ঠিক আছে? Another reason I picked India and China is because of their population, আপনারা যেটা একটু আগে বললেন। তো এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটু খাতা কলম নিয়ে বসবেন? আছে আশেপাশে খাতা কলম? আছে তো। আছে, আচ্ছা। আপনি সাইড বাই সাইড একটু ইন্টারনেটে দেখেন ওয়ার্ল্ড পপুলেশন কত, আমিও একটু হিসাব করি। ওয়ার্ল্ড পপুলেশন এখন কত? ইন্টারনেট কি বলে? 7 বিলিয়ন। হ্যাঁ, ধুর, হলো না তো। কত? Sir, 8.2 billion. 8.2 বিলিয়ন। আচ্ছা, ইন্ডিয়া পপুলেশন 1.4 বিলিয়ন। 1.4 বিলিয়ন। চায়না? চায়না কত? 1.416 billion. আর ইন্ডিয়া 4 কত? নো, বলতে পারছেন না? 1.438 ইন্ডিয়া। আচ্ছা, আমি ধরলাম 1.44 আর 1.42। তো এই দুইটা যোগ দেন দেখি। 2.85 2.85 অলমোস্ট। 2.85। আচ্ছা, 2.8, আমার হিসাবে তো 2.86 আসে, বাট 2.85 হতে পারে, অসুবিধা নেই। এভারেজ। তো এখন এইটা যে যোগ দিলেন, ওয়ার্ল্ড পপুলেশন এটা কত পার্সেন্ট হিসাব করতে পারবেন? আপনারা বিজনেস স্টুডেন্টরা আবার সবাই পার্সেন্টেজ হিসাব করতে শিখেন নাই, ভুল হয়। কত হয়? হুম, 33.6%। তো হিসাব ভুলেছে, এটা রাফলি, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। 33.6%, রাফলি 34%-এর মতন, 34-35%-এর মতন হয়। জি স্যার। তো এখন দেখেন, পৃথিবীর 34-35% থাকে হচ্ছে দুইটা দেশে, এবং ওদের জিডিপি সাইজ কিন্তু খারাপ না, প্লাস ওদের জিডিপির একটা সিগনিফিকেন্ট পোর্শন, হ্যাঁ, সিগনিফিকেন্ট পোর্শন, 1/3, ওভার 1/3 comes from international trade, তাই না? সো চিন্তা করেন হাউ ফর্মিডেবল দে আর। হ্যাঁ, ওদের দেশেও যেরকম অন্য দেশ গিয়ে ব্যবসা করে, they look for markets there because of the population. They also do their production there, a lot of it. China is famous for producing electronics. India is famous for doing a lot of subcontracting work, plus আর অনেক কিছু ম্যানুফ্যাকচার তো করেই। So these trends, এই যে ট্রেন্ডগুলো আসছে, এই যে চেঞ্জেস গুলো আসছে, এটা কিন্তু মারাত্মক। এটা কিন্তু মারাত্মক, এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সো
in a sense, the global center of development and global center of growth, economic growth, that has shifted over the past half a century or so. Acha. Now, remember we saw that logarithmic scale. Oita to logarithmic scale ta to wasn't up in log 10. Oita it was a much higher log scale. তো এটা আমি জাস্ট দেখার জন্য যে log 10 এ যদি আমি নিয়ে আসি and we start from the very মানে first century AD, হ্যাঁ, ওখান থেকে যদি দেখি in the first millennia, ঠিক আছে, in the first millennia we did not see much change in global trade. খুব gradual. And you can notice that from the 16th and 17th century, 16th and 17th century, you've noticed that globalization started to pick up quite a lot. এখানে অনেকগুলা রিজনের মধ্যে কলোনাইজেশন আছে, আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, অনেক কিছু, হ্যাঁ। সো things started to pick up, but it is truly in the last century or so, okay, in this last century and a half, we saw the actual pace of growth. এই স্কেলটা কিন্তু লগারিদমিক স্কেল, খেয়াল করেন, ঠিক আছে। লগারিদমিক স্কেলেও এটাকে আমরা এক্সপোনেনশিয়াল নেচারটাকে আমরা আটাতে পারি না। So tremendous pace compared to a couple of centuries ago. আর একটু শ্রিঙ্ক করে যদি নিয়ে আসি ওই সেম গ্রাফটাকে, হ্যাঁ, তাহলে দেখবো যে এই কম্পেয়ার টু দ্যাট, হ্যাঁ, তো যে কোথায় যে ছিল এটা, এই গ্রাফটা is a different log, a much higher log scale, হ্যাঁ। আমি এটাকে log 10 এ নিয়ে আসছি। log 10 এও দেখেন যখন নিয়ে আসি তখন কতটা স্টিপ হয়ে যায়, তারপরেও কতটা স্টিপ, and this is exponential growth, ঠিক আছে, this is exponential growth, and we can clearly again see the two separate waves, দেখেছেন, দুটা সেপারেট গ্রেডিয়েন্ট আছে। সো এখান থেকেও আমরা বুঝতে পারি যে the last মানে 50, 60, 70 years, the rate of growth has gone up. Now, what you will also notice যে 2015 পরের ডেটাটা আমি ইচ্ছা করে রাখিনি, চাইলে কিন্তু রাখতে পারতাম, কিন্তু ইচ্ছা করে রাখিনি, কারণ 2015 পরে we saw again quite a bit of stagnation, ঠিক আছে। আচ্ছা, now global trade বলতেছি আমরা। So what is global trade? Global trade is simply nothing but trade transactions between countries all over the world, of what? Of goods and services, ঠিক আছে, goods and services. Now goods and services এর মধ্যে ডিফারেন্স তো আপনাদেরকে আলাদা করে শেখানো লাগবে না, লাগবে? নো স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের গ্লোবালাইজেশনটা এমন হয়ে গেছে, গ্লোবালাইজেশনের কারণে আমরা যখন গুডস বা সার্ভিস তৈরি করি, আমরা দেখা যাচ্ছে 100 টাকার ভ্যালুর যদি কোনো কিছু তৈরি করি, অন অ্যাভারেজ ইন দ্য গ্লোব 30 টাকা ভ্যালুটা আসে হচ্ছে দেশের বাইরে থেকে, ঠিক আছে। আমি যদি এমন একটা জিনিস তৈরি করি যেটার দাম আজকে 100 টাকা, সেই জিনিসটা 30 টাকাই বাইরের থেকে আমাকে তৈরি করে নিয়ে আসতে হয়, ভ্যালুটা অ্যাডিশন করে নিয়ে আসতে হয় বাইরে থেকে। সো এক এক দেশে অবশ্যই একটু ডিফারেন্ট, এক এক ইন্ডাস্ট্রিতে একটু ডিফারেন্ট। যেরকম আমি যে একটু আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলছিলাম, আমাদের দেশে যদি এই শার্ট ইকুইভ্যালেন্ট টু 100 টাকা হয়, তাহলে পসিবলি
70-75 টাকার ভ্যালু এডিশন দেশের বাইরে হয়। সো আমার যে ইকোনমি যে ইনকামটা হবে থ্রু এক্সপোর্ট, হ্যাঁ, মানে ইম্পোর্টে তো আমার খরচ হয়ে যাচ্ছে, এখন ইম্পোর্টের খরচটাকে অফসেট করার জন্য আমার এক্সপোর্টের মাধ্যমে ইনকাম করতে হবে না, রেভিনিউ রেভিনিউ জেনারেট করতে হবে। তো এই যে এক্সপোর্ট করছি, এই এক্সপোর্টের ভ্যালু এডিশনটা on average in the globe happens 30% happens abroad. Obviously the more I can add value inside the country, the better it is for us in terms of offsetting imports. ঠিক আছে? তো আমাদের unfortunately 70-80% of our trade depends on exports are in RMG, but unfortunately RMG তে আমরা খুব বেশি যে ভ্যালু অ্যাড করি আমাদের দেশে তা না, and as such আমাদের এক্সপোর্ট ভলিউম এত বেশি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু ইকোনমি তেমন কোনো গ্রোথ হয় না, স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব একটা ইমপ্রুভ হয় না, যদিও আজ থেকে 30 বছর 40 বছর আগের তুলনায় আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ মাচ বেটার। পভার্টি লাইনের নিচে অনেক লোক আগের চেয়ে অনেক তুলনামূলকভাবে অনেক কম। আচ্ছা, সো গ্লোবালাইজেশন তাহলে is global trade is dependent on transactions and globalization is dependent on global trade. So historically we've seen that markets used to be quite separate, independent. এক মার্কেটের জিনিস আরেক মার্কেটে পাওয়া যেত না খুব একটা, ওই জিনিসটা ডেফিনেটলি এখন অনেকটাই কমে গেছে। ঠিক আছে, এখন আমাদের যে মার্কেটের ইন্ডিপেন্ডেন্স এই জিনিসটা কনসেপ্টটা নাই বললেই চলে। সো দ্য মার্জিং of markets have created what we call a huge global market, and that is what we mean by globalization of markets. There is one single market now almost. Obviously segments ache, we talk about segments in terms of regions, but still ei integration ta ei interdependence ta aro badte thakbe, and we will see that in future there is nothing called local markets as such. ওইদিকে আমরা যাচ্ছি, যদিও কালচারাল ডিফারেন্সেস এর কারণে একটু ডিফারেন্ট তো হবে, সেগমেন্টেশন গুলো তো হবেই, সো দ্যাটস देयर। বাট তারপরেও merging of markets was also due to a few factors, mainly a few factors. একটা হচ্ছে falling trade barriers, and trade barrier জিনিসটা কি আপনারা বুঝেন? ইকোনমিক্স এ তো পড়ানো হয় মনে হয়। ট্যারিফ তারপর ট্যাক্স এগুলো তারপর ট্রেড ব্যারিয়ারটা ইম্পর্টেন্ট। ট্যারিফ তো অবশ্যই আছে, ট্রাম্প বাবাজি আমাদেরকে তো দেখাচ্ছে ট্যারিফের খেল। তারপর ট্যাক্সেশন স্যার, ট্যাক্সেশন কি ট্যারিফের চেয়ে একটু ডিফারেন্ট? ওই আপনি যে ট্যাক্সেশনটা বলছেন এটা বিভিন্ন নাম আছে ট্রেডে কখনো এটাকে ট্যারিফ বলছি আমরা, লেভি বলি, তারপর ডিউটি বলি, অনেকগুলা নাম আছে আর কি। ঠিক আছে, এত ডিটেলে যাব না এই কোর্সে, এগুলো অন্যান্য কোর্স আছে ওখানে ডিটেলে যাওয়া সম্ভব। বাট তারপর আমি যখন রেলেভেন্ট চ্যাপ্টার আসবে আমি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে বিটুইন দ্য ডিফারেন্স অফ দ্য টার্মস। বাট ননদলেস এগুলাকে আমরা ট্রেড ব্যারিয়ার বলি। আরো ট্রেড ব্যারিয়ার আছে, যেরকম কোটা আছে, কোটা ইজ অলসো আ ট্রেড ব্যারিয়ার। তারপর আর কি আছে, বেশ কিছু জিনিস আমরা পড়বো। রেস্ট্রিকশন আছে, কিছু কিছু জিনিস আমরা চাইনা যে দেশের বাইরে বয়কট করি না স্যার, লাইক ইসরায়েল প্রোডাক্ট বয়কট, স্যাংশন বলে ওগুলোকে। সো
স্যাংশন হয়, বয়কট হয়, অনেক কিছু হয়, ঠিক আছে? So these are all trade barriers. Sanction jodio is a political tool, but trade barrier is essentially used for various reasons. আমরা এটা আরো ডিটেলে পড়বো, but এই যে ট্রেড ব্যারিয়ার গুলা আগে এক সময় ছিল, average tariff in certain countries were what 25%, average tariff 25%, 40%, 30% এরকম ছিল, 30-35%. So average tariff যে trade barrier যেগুলো আছে ওগুলা has been falling gradually, and over the last 20-30 years it fell quite a bit. So that is one of the reasons for merging the markets. কারণ ট্রেড ব্যারিয়ার যত কম থাকবে তখন দেখা যাবে আরে এই কলমটা তো খুব সুন্দর, এটা আমি নিয়ে গিয়ে অন্য মার্কেটে গিয়েও বিক্রি করি, চলো দাম তাহলে অত বেশি হবে না। ট্রেড ব্যারিয়ার যত কম থাকবে তত এই আপনার সুবিধাগুলো আসবে, মার্জিং অফ দ্য মার্কেটস, এইটা একটা কারণ। এখন এর সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, আমাদের গ্লোবালি টেস্টও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমরা কোথাও রেস্টুরেন্টে যখন যাই, খেয়াল করে দেখবেন খাবারের সাথে আমরা সবাই কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খাই না? খাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপরে আপনারা চা খান তো? Yes, sir. Ji, Yes, sir. sir. কফি খান? Yes, sir. Coffee খাই। চা কি বেশিরভাগ সময় তো চা বাসায় খান নাকি বাইরেও খান? স্যার বোথ স্যার, দুই জায়গায়। ও, দুই জায়গায়। আচ্ছা, তো বাইরে যখন চা খেতে যান বড় বড় রেস্টুরেন্টে বসে চা খান নাকি আশেপাশে বন্ধু বান্ধবের সাথে রাস্তায় আড্ডায় দাঁড়ায় চা খাওয়া হয়? টঙ্গে স্যার, আড্ডা দিয়ে। এই তো, কিন্তু আরেক ধরনের আড্ডা কিন্তু আমরা বসে দেই, ওইটা কি কফি খাওয়ার সময় না? ফ্যান্সি কিছু কফি খাই না আমরা আজকাল? নর্থ এন্ড, তারপরে স্যার আর আরো অনেকগুলো দোকান আছে। আরো অনেকগুলো দোকান আছে, ওগুলো কি কফি খান আপনারা? স্যার ক্যাপাচিনো, মোকা। ক্যাপাচিনো, মোকা, আর কিছু কি? লাটে। লাটেও আছে। হ্যাঁ, লাটে, তারপর কি আমেরিকানো, এসপ্রেসো। স্যার। তো আমার মনে আছে ছোটবেলায় যখন আমার মনে এলিফ্যান্ট রোডে যেতাম। হ্যাঁ, এলিফ্যান্ট রোডে একটা বিশাল বড় ক্যাফে ছিল, ওটার নাম ছিল কফি হাউস। ওই জিনিসটা এখনো আছে মনে হয়, না? আছে এলিফ্যান্ট রোডে? আপনারা জানবেন না, আমাদের এই কফি খাইতে হলে ওখানে যেতাম, বুঝছেন? তো ওখানে অর্ডার দেওয়া যেত কফির মাত্র দুই ধরনের, একটা ছিল ক্যাপাচিনো আর একটা এসপ্রেসো নাম ছিল। তো ক্যাপাচিনো অর্ডার দিত কেউ এসপ্রেসো দিত, দুইটা দেখতে একরকম লাগতো, বুঝছেন? হ্যাঁ, কারণ ওটা লোকাল মার্কেটের জন্য ওইভাবে টেস্টটাকে চেঞ্জ করা হয়েছে। এসপ্রেসোটা একটু কড়া হতো, ক্যাপাচিনোতে একটু দুধ বেশি হতো, কিন্তু দে ইউজ টু টেস্ট ভেরি সিমিলার। আপনারা কি কখনো এসপ্রেসো খেয়েছেন? জি, yes, sir. হ্যাঁ, ইয়েস স্যার, জি, sir. এক্সপ্রেসও খেয়েছি স্যার মেশিনে। দুনিয়ার তিতা না? জি স্যার, তো- শর্ট। কিন্তু এসপ্রেসো শট এখন দুনিয়ার যেই জায়গায় যান না কেন, ইটস গোয়িং টু বি দ্য সেম। সেম, জি স্যার। It's স্যার going to be the same বেসিক্যালি because সব কফি এসপ্রেসো দিয়ে বানায় আর কি। এসপ্রেসোটা হচ্ছে that is correct. Because কফি বানানোর যে মেশিনটা আছে এর মধ্যে থেকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই এসপ্রেসো মেশিন গুলা। হ্যাঁ, অটোমেটিক মেশিন স্যার। কফি কিন্তু বানানোর আরো মেথড আছে, জানেন তো?
জি স্যার। হ্যাঁ, ওই যে ইনস্ট্যান্টের গুঁড়াগুলা বা ইনস্ট্যান্টের ইয়েগুলা দিয়েও কফি বানায়। হ্যাঁ, তো আগে ওই এসপ্রেসো আর ক্যাপুচিনো কিন্তু ওগুলা দিয়ে বানাতো, প্রপার এসপ্রেসো মেশিন দিয়ে বানাতো না। তো এই যে দেখেন আমাদের কি হয়েছে, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, এই জিনিসটা কিন্তু মোটামুটি সারা দুনিয়ায় বেশ কিছু প্রোডাক্টে আমরা যখন দেখি ইটস দ্য সেম। হ্যাঁ, আমরা সারা দুনিয়ায় ঘুরে যখন সফট ড্রিঙ্ক খুঁজি বা কোল্ড ড্রিঙ্ক খুঁজি, আমরা কিন্তু ওই কোক, পেপসি, 7 আপ এগুলাই খুঁজি না? হ্যাঁ, আমরা তো বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন সফট ড্রিঙ্ক খুঁজি না, আমরা এগুলাই খুঁজি। তারপর এই যে কফির কথা বললাম, তারপরে যে শার্ট, হ্যাঁ শার্ট আমরা সবই একই ডিজাইনের শার্ট পরি, আমাদের প্রেফারেন্সেস হ্যাভ বিকাম দ্য সেম। এখন কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলা আর কোনো ডিফারেন্স নাই। সে ফর এক্সাম্পল মোবাইল ফোন, বাংলাদেশি স্টাইল মোবাইল ফোন কিন্তু আপনি পাবেন না, পাবেন? আমাদের দেশে মোবাইল ফোনের ডিজাইন এন্ড মোবাইল ফোনের ফিচার গুলা সে আমেরিকার থেকে তো খুব বেশি ডিফারেন্ট না, ইটস দ্য সেম, এক্সাক্ট সেম অলমোস্ট, তাই না? সো global tastes and preferences are converging. That is also one of the reasons why it is now possible to have globalization of markets. এখন আরো আছে যেরকম firms are promoting the same basic products. So basically এইভাবে যেটা বলে সেটা হচ্ছে standardization. We are standardizing the products. ঠিক আছে? So these sort of things are happening. So video game ধরেন, বাংলাদেশের জন্য কি আলাদা করে কেউ ভিডিও গেম বানায়? তা তো বানায় না। কয়েকজন বানাইছে স্যার, কিছু নিউ ডেভেলপার আছে। হ্যাঁ, ওগুলা তো আছে, বাট ওরা তো গ্লোবাল কোনো এক্সপোজার পায় না, বুঝছেন না? হ্যাঁ, ওরা দে ভেরি স্মল ডেভেলপার্স, স্মল ফার্মস, ওগুলা গেম থেকে খুব বেশি যে ইনকাম হয় তা না। কয়জন আপনারা ওই গেম খেলেন, বুঝছেন না? আচ্ছা, সো গ্লোবালাইজেশন অফ মার্কেট পার্সপেক্টিভ বলতে আমরা কি বুঝি এবং কোন কোন জায়গায় আমাদের নোটিসেবল ডিফারেন্সেস গুলো আমরা দেখি অথবা সিমিলারিটিস গুলো দেখি? একটা হচ্ছে যে গ্লোবালাইজেশন অফ মার্কেট হ্যাজ benefited not just large companies but it has benefiting small companies as well, because আমরা বাংলাদেশেও আজকাল দেখি প্রচুর স্মল বিজনেস আছে which are mostly export only businesses. They are dependent on other countries, sales in other countries. আমাদের দেশে সেল নিয়ে ওরা bothered না, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আজ থেকে 50-60 বছর আগে কখনোই আপনি দেখতেন না, যে ছোট একটা কোম্পানি আছে এটা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট না। এটা 50-60 বছর আগে কখনোই এভাবে দেখতাম না। বাট এই যে ট্যারিফ কমে গেছে, তারপর কোটা সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, রেস্ট্রিকশনস কমে গেছে, অল অফ দিস ফলিং ট্রেড ব্যারিয়ার্স হ্যাভ অ্যালাউড even smaller companies to enjoy the global market. ঠিক আছে? Then there are significant differences. এটাও আমরা দেখি differences আছে, significant differences in market due to customer change in preferences, distribution. Say for example, আমি ইউরোপের কথা যদি বলি, ইউরোপে the most popular mode of transport in the distribution channels, popular mode of transport is by rail. কিন্তু আমেরিকায় যান আপনি, আমেরিকা is also quite vast, ইউরোপিয়ান ল্যান্ডস্কেপের মতনই ওরা, বাট আমেরিকায় কিন্তু এটা পাবেন না। আপনার ট্রেনের করে ট্রান্সপোর্টেশন ইজ ভেরি পুয়ার, আছে বাট ইটস এক্সট্রিমলি পুয়ার অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ। ওরা বাই রোড করে, ইউরোপে ট্রেনও আছে, রোডও আছে,
আমাদের দেশে কি, আমাদের দেশে বাই রোড এখন রিসেন্টলি অনেক বেড়েছে, বাট আগে একটা সময় ছিল ইট ওয়াজ মোস্টলি বাই ওয়াটার। ঠিক আছে, সো ডিস্ট্রিবিউশন চ্যানেলের ডিফারেন্সেস আছে, প্রেফারেন্সের ডিফারেন্সেস আছে, রেগুলেশনের ডিফারেন্সেস আছে, বিজনেস সিস্টেমের ডিফারেন্সেস আছে। সো এগুলোর কারণে গ্লোবালাইজ মার্কেট হওয়া সত্ত্বেও আমাদেরকে এই ডিফারেন্সেস, ন্যাশনাল ডিফারেন্সেস গুলো নিয়ে ডিল করতে হয়। But there are certain products which are global products. এটা একটা একটু পরে আমরা দেখব this particular term global product, যেরকম oil, no matter where you go oil is the same. Same with steel, aluminium, plenty of these things are exactly the same. Then wheat, rice, এগুলো সব সেম পৃথিবী যান যে জায়গায় যান না কেন। তারপর আমরা কম্পিউটারে যে বিভিন্ন রকমের চিপস ব্যবহার করি, র্যাম ব্যবহার করি, আমরা প্লেনে করে এদিক ওদিক যাই, these aircrafts etc, they all follow a universal standard. আপনারা কলা খান না বাসায়? কোন কলাটা বেশি প্রেফার করেন? কলা খান না? ঠিক আছে। সবাই কি ঘুমায় গেলেন নাকি এখনো জেগে আছেন? না স্যার। ঘুমান নাই, এখনো জেগে আছেন? জি স্যার। তো বাসায় কেউ কলা খায় না নাকি ঘুমায় গেছে সবাই? স্যার খাই তো। কি কলা খান? সাগর কলা না সবরি কলা না চাপা কলা, কোনটা খান? স্যার আসলে কলা ভাবে চিনি না, যা আনে থাকে খাই আর কি মাঝে মধ্যে। যা কেউ না কেউ তো আনে বাসায়, আপনি না আনলেন আপনি অলস মানুষ, কেউ না কেউ তো আনে কলাটা বাসায়। জি স্যার। কোনটা আনে বেশি? একটা আছে না স্যার বাংলা কলা। বাংলা কলা, ওই তো আগে চাপা কলা ছিল এখন বাংলা কলা হয়ে গেছে, রাইট? তো সাগর কলা জিনিসটা আগে খুব পপুলার ছিল, কিন্তু এখন ওই যে কি বাংলা কলা না চাপা কলা কি যেন বলে, সবজি কলা মার্কেটে পাওয়াই যায় না বলতে গেলে। কাঁচা বাজারে গেলে কিছু পাবেন, কিন্তু যে বড় বড় যে ফ্যান্সি সুপার স্টোর গুলো আছে ওগুলো সবজি কলা পাবেন না। If you go to say Europe, America, even থাইল্যান্ড, মালয়েশিয়া, ওখানে গেলেও কিন্তু আপনি দেখবেন যে সবজি কলার মতন যে কলাটা আছে ওইটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এত ভ্যারাইটির কলা, একটা কলা আছে বিচি কলা, এই বিচি কলা আপনি দেখেন না আমেরিকায় গিয়ে খুঁজে পান কিনা, পাবেনই না। তো ইভেন এই যে কিছু যে ভেজিটেবল আছে, টমেটো, তারপর কিছু ফ্রুটস আছে, কলা, অ্যাপল, এগুলোর মধ্যেও কিন্তু ইউনিভার্সাল একটা স্ট্যান্ডার্ড চলে আসছে। এই ভ্যারাইটিটাই আমার দরকার সারা দুনিয়ার জন্য, এবং কয়েকটা হাতে গোনা কয়েকটা জায়গায় এগুলা প্রোডাকশন হয়। হ্যাঁ, এবং সেই সব জায়গায় এই ভ্যারাইটির কলার ভ্যারাইটি কিন্তু আমরা সাধারণত দেখে থাকি। ঠিক আছে, সো দিস ইজ অলসো অ্যান এফেক্ট অফ গ্লোবালাইজেশন অফ মার্কেটস। আরেকটা অদ্ভুত জিনিস, আপনি পৃথিবীর যে জায়গায় যান সব জায়গায় কোক আছে এবং কোকের পাশে পেপসি আছে। পৃথিবীর যে কোনো এয়ারলাইনে চড়েন, এয়ারলাইন কোম্পানি এয়ারলাইনে চড়েন, হয় বোয়িং না হয় এয়ারবাস। তারপর গেম যে খেলছেন আপনারা, হ্যাঁ, হয় গেম হয়তো বা সোনির জন্য তৈরি হচ্ছে অথবা নিনটেন্ডো অথবা মাইক্রোসফট। ফোন ব্যবহার করলে মোস্টলি অ্যাপল অ্যান্ড স্যামসাং, তাই না? তো দেখা যাচ্ছে যে গ্লোবালাইজেশন অফ মার্কেটের কারণে ইভেন কম্পিটিটরস আর বিকামিং দ্য সেম অল ওভার দ্য ওয়ার্ল্ড।
No matter where you go, it's the same competitors we find. So this is the extent of globalization of markets. We've also seen another phenomenon, which is the globalization of production. And globalization of production, jinishta ki? Globalization of production is essentially having to rely upon different parts of the world to produce different elements of your entire production chain. So goods and services are being produced by looking at cost and quality, and therefore enjoying location-based advantages and national differences. Say, for example, China, we have a lot of skilled labor, semi-skilled labor, যে কারণে ইলেকট্রনিক্স মার্কেটটা এত গড়ে উঠেছে, ইলেকট্রনিক প্রোডাকশনটা। তারপর আমাদের দেশে আনস্কিল লেবার দিয়ে আমরা ম্যানুফ্যাকচার করছি রেডিমেড গার্মেন্ট। এই যে শার্টটা কিন্তু বাংলাদেশেই তৈরি, হ্যাঁ, যদিও এটা বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে ফর সাম রিজন, গিফট ছিল মনে হয় এটা। তো তারপরে ওই যে পিছনের ট্যাগ দেখলে দেখবেন যে ইটস মেড ইন বাংলাদেশ। সো এই যে বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায় যে একটা অ্যাডভান্টেজ আছে, লোকেশন বেসড অ্যাডভান্টেজ আছে, ডিউ টু the quality and the cost. আমাদের দেশে একটা certain qualityতে কিন্তু cost অনেক কম labor, particularly in RMG, যে কারণে it's possible to have a production chain which is spread throughout the world. ঠিক আছে? And then there's outsourcing, then modernization of communication technology. These have also helped us spread out production of different products and services all throughout the world. Okay, so what benefits do companies get from globalization of production? We are able to have a very low cost structure, optimal cost structure based on the industry. Then we have improved functionality or quality of the products that are available. এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এক সময় বোয়িং used to do everything, মানে 80-90% of their production inside America, produce করতো inside America, বাইরের কোনো কিছু তেমন একটা তারা ইউজ করতো না। এখন যে নতুন মডেলগুলো আছে, বোয়িং 777, 787টা ওদের সম্ভবত লেটেস্টটা, হ্যাঁ, এই 787 এর about 65% of the production is done abroad in places like Japan, Singapore, Italy, আরো অনেকগুলো দেশ আছে। আমাকে বেশি এক্সপ্লেন করতে হবে না, আপনি গিয়ে দেখতে পারেন গুগলে যদি আপনি বোয়িং 787 পার্টস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে গ্লোবাল সাপ্লায়ার্স যদি দেন, দেখবেন যে কিছু ডায়াগ্রাম পাওয়া যাবে, এই উইং টিপস গুলো এখান থেকে আসছে, আপনার রাডার গুলো কোথা থেকে আসছে, এগুলো সব দেখাতে থাকে। বেশ ইন্টারেস্টিং। So globalization of production is quite a phenomenon. ঠিক আছে? It's quite interesting, and it has also given rise to certain types of products which are now considered as global products. একটা এক্সাম্পল দিলাম, কফি জিনিসটা প্রডিউস হয় হাতে গোনা কয়েকটা দেশে, but the same beans are being supplied throughout the world. ঠিক আছে? তারপর আপনার এই যে মোবাইল ফোন আমরা, ইটস এ গ্লোবাল প্রোডাক্ট, সারা দুনিয়াতে ইটস দ্য সেম ফোন। তারপরে যে স্পিকারের কথা বলছি, স্পিকার জিনিসটাও সারা দুনিয়াতে ইটস দ্য সেম স্পিকার দ্যাট
that is being sold. So these are what we call global products. Aro global products আপনারা use করেন, যেরকম এই যে Google Meet এর কথা বললাম, global services ও আছে, services are sold as products as well, package করে. So this is possible. আজকালকার দুনিয়াতে if I develop a new product, it is possible to develop it as a global product. Music is being produced as a global product. ঠিক আছে? So এরকম অনেক example আমরা দেখি আজকাল. So globalization of markets জিনিসটা আছে, এবং globalization of production has added on to the globalization process. Now, globalization of product at a certain extent পর্যন্ত possible, but optimal dispersion. একই জিনিস আমরা বিভিন্ন দেশে বানিয়ে থাকি, যেরকম গাড়ি যদিও আমি চাইলে এক জায়গায় বানাতে পারি, বাট না, আমরা গাড়ি প্রোডাকশন কিন্তু due to the transportation costs etc and other issues, গাড়িও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় তৈরি করি. সো হন্ডা কিছু গাড়ি তৈরি করে সে সাউথ কোরিয়ায়, কিছু গাড়ি তৈরি করে সে ইউরোপে, কিছু গাড়ি তৈরি করে নর্থ আমেরিকায়, আবার কিছু গাড়ি তৈরি করে ধরেন ইন্ডিয়াতে. তো এটাও কিন্তু আমরা ডিসপার্স করে দিয়েছি, and that is due to formal and informal barriers of trade. কিছু জায়গায় barriers of foreign direct investment আছে, ট্রান্সপোর্টেশনের কস্টের কথা তো বললাম, প্লাস এখানে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিস্ক মিটিগেশনের কারণেও আমরা অপটিমাল ডিসপারশন করে থাকি. ঠিক আছে? Any questions? আমরা আজকে এখানেই রাখি না, কি বলেন? এর পরের টপিকে না গিয়ে, এটা মোটামুটি একটা ডিসকাশন আছে, এর পরের টপিকটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিই. ওকে, তাহলে এখানেই ছেড়ে দিলাম. অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি? তো কাদের কাদের অ্যাটেন্ডেন্স দরকার দেখি বলেন, নাম বলেন. স্যার প্রেম সাহা। তারপর স্যার মোহাম্মদ সাফায়েত বিন শাহাদাত। মোহাম্মদ সাফায়েত বিন শাহাদাত। আচ্ছা, তারপর স্যার জাওয়াদ আল জুন্নুন। হ্যাঁ স্যার জাওয়াদ আল জুন্নুন। জাওয়াদ। আচ্ছা, আর রওনক হাসান রোহান। রওনক হাসান। তারপর আর কেউ? আচ্ছা, একটু নাম জিজ্ঞেস করি। আহাদুজ্জামান আছেন? সালমান, মোহাম্মদ সালমান। সিদ্ধার্থ রয়, না সিদ্ধার্থ রয়। সামিহা তাসনিম। আহমেদ মুহতাসিম। একরাম নওয়ার। আরিফুল হক। ঠিক আছে, থ্যাংক ইউ। তিনজনের লেট অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।